This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, গুড আফটারনুন। শুরু করছি তিনটে নিউজ কর্নার। আমি অনির্বাণ, আমার সঙ্গে রুমেলা। রুমেলা, কার্বাঙ্কল দেখেছো তো? বহুমুখী কার্বাঙ্কল। একটা জায়গা থেকে রক্ত নিঃসৃত হচ্ছে, সেটা বন্ধ করলে, ওষুধ দিলে তো অন্য জায়গা থেকে বেরিয়ে পড়লো। এখন সংক্রমণের মতো। এখন আমাদের কাছে চাই না, এখন একটা কার্বাঙ্কলের মতন সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এই সমস্যার সুরা আমরা জানি না। আমরা কথা বলবো এক্সপার্টদের সাথে, কিন্তু আগে ব্যাকগ্রাউন্ডারটা জানিয়ে রাখি। রিসেন্টলি কতগুলো ডেভেলপমেন্ট হয়েছে। লাদাখে ফের চীনের চোখ রাঙানি, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় আবার নিঃশ্বাস ফেলছে ড্রাগন। এবারে পুরোদস্তুর ট্যাঙ্ক বাহিনী মোতায়েনের জন্য প্রস্তুতি সেরে ফেলেছে তারা। প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণে তৈরি হচ্ছে পাকা পোক্ত সেতু। আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন আছে। চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএর সেই নির্মীয়মান সেতুর ছবি কিন্তু দেখা যাচ্ছে স্যাটেলাইট ইমেজেও। হাতে আসা উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে ইতিমধ্যেই কাঠ এবং ইস্পাতের সেতু বানাচ্ছে চীনা ফৌজ। মূল কংক্রিটের সেতু বানাতে সার্ভিস ব্রিজ হিসেবে ব্যবহার করছে এই অস্থায়ী সেতুটাকে। লাদাখের দুর্গম এলাকায় সেতু নির্মাণের জন্য ভারী ক্রেন সহ নানা সরঞ্জামও কিন্তু মজুত করছে পিএলএ। সব খবর আমাদের কাছে আসছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে ভবিষ্যতে ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি সহ ভারী সামরিক সরঞ্জাম মোতায়েনের জন্যই এই লক্ষ্যেই কাজ নিঃশব্দে সেরে ফেলছে চীন। রুমেলা, এবং এই যে স্যাটেলাইট ইমেজের কথা তুমি বললে, সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, সেই ছবি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে 134 কিলোমিটার দীর্ঘ প্যাংগং লেকের সবচেয়ে সংকীর্ণ পয়েন্ট খুরনাক ফোর্টের কাছে এই ব্রিজ তৈরি হচ্ছে। প্যাংগং পৃথিবীর সবচেয়ে উঁচু নোনা জলের হ্রদ, আপনারা জানেন। আর এই লেকের খুরনাকের কাছে চীনের সেতু তৈরি নিঃসন্দেহে অনির্বাণ চিন্তা তো বাড়াচ্ছে ভারতে। হ্যাঁ রুমেলা, আমার মনে হয় আমরা আমাদের কনফ্লিক্ট জোন স্পেশালিস্ট সিজার মন্ডলের সাথে কথা, তুমি একটু ধরো ওর সঙ্গে। সিজার মন্ডল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, কানেক্ট করতে পেরেছি। সিজার, অবশ্যই যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হচ্ছে, স্যাটেলাইট ইমেজ থেকে স্পষ্ট যে 134 কিলোমিটার দীর্ঘ এই প্যাংগং হ্রদের ওপর এই সেতুটি নির্মাণ হচ্ছে। আর কোন কৌশল সত্যি তারা অ্যাপ্লাই করতে চলেছে এবং তাদেরকে কমব্যাট করার জন্য ভারত কতটা প্রস্তুত? দেখো, আমরা দেখেছি যে এর আগে 2020 সাল থেকেই লাদাখের এই পূর্ব দিকে, অর্থাৎ প্যাংগং লেকের পূর্ব দিকে যে অংশটা রয়েছে, সেখানে বারবার বিভিন্ন ধরনের আগ্রাসনের চেষ্টা চালিয়েছে চীন, এবং তার ফলে গালওয়ানের মতো ঘটনা ঘটেছে। এবং পরবর্তীতেও কিন্তু এখনও সেই বৈঠকগুলো চলছে। 18তম বা 19তম বৈঠক দুই দেশের মধ্যে চলছে, কিন্তু তার মাঝখানে সেই বৈঠকে যখন একটা স্টেলমেট রয়েছে, তার মাঝখানেই কিন্তু আমরা দেখলাম যে প্রথম ব্রিজের কাজ শেষ করে দক্ষিণ দিকে দেবসাং ভ্যালির দিকে দ্বিতীয় ব্রিজের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে নিঃশব্দে। এবং এই যে স্যাটেলাইট ইমেজারি যেগুলো আসছে, সেখানে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে ডাবল স্প্যান ব্রিজ তৈরি হচ্ছে। এই ডাবল স্প্যান ব্রিজ, সামরিক বিশেষজ্ঞ যারা তারা বলছেন ওই অল্টিটিউডে এই ডাবল স্প্যান ব্রিজ তৈরি করার একটাই উদ্দেশ্য, ভারী সামরিক যন্ত্রপাতি, সেটা ট্যাঙ্ক হতে পারে, সেটা অন্য কোনো জিনিস হতে পারে, সেগুলো যাতে দ্রুত মসৃণভাবে মুভ করা সম্ভব হয়। অর্থাৎ একদম এলএসি থেকে 20 কিলোমিটারের মধ্যে যার পজিশন রয়েছে এবং যার বেস এরিয়া রয়েছে রুদকের মতো জায়গায়, যেটা তিব্বতের সঙ্গে চীনের ওই অংশের হাইওয়ে কানেক্ট করছে, সেখান থেকে একটা খুব স্পষ্ট পরবর্তী ধাপে তাদের সামরিক আগ্রাসনের আরেকটা ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু এই ব্রিজ তৈরি করা হচ্ছে। এবং সেখান থেকেই কিন্তু আশঙ্কার জায়গাটা তৈরি হচ্ছে, যেভাবে প্রথম ব্রিজ তৈরি করবার পর তারা এক লাইনে বলো যে এই যে প্রিপারেশন, পিএলএ যে প্রিপারেশনগুলো আমাদের বর্ডার বরাবর করছে, এটাতে কতটা শঙ্কিত হব আমরা? দেখো, আশঙ্কার যথেষ্ট জায়গা রয়েছে, কারণ যে জায়গায় সেটা স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এবং প্যাংগং সোয়ের যে অংশটায় তারা ব্রিজ তৈরি করছে, তাতে প্যাংগং সোয়ের দখলদারি নিশ্চিত করার চেষ্টা করছে। এবং সেই দখলদারি রুখতে আমরা জানি ভারতীয় সেনার পক্ষ থেকে প্যাংগং লেকে যেমন তাদের নজরদারি রয়েছে, জলের মধ্যে তাদের নজরদারি রয়েছে, কিন্তু এখনই যদি দ্রুত পাল্টা সেনা সমাবেশ বা সেই পাল্টা যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে প্যাংগং সোয়ের মতো স্ট্র্যাটেজিক্যাল লোকেশন চীনের হাতে
হাতে যেতে পারে। ধন্যবাদ আশঙ্কাটা সিজার কিন্তু আমাদের এই সমস্ত খবর দেওয়ার জন্য। রুমেলা, আমরা আরেকজন এক্সপার্টের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আমি আর তুমি দর্শকদের কতগুলো ব্যাকগ্রাউন্ড তথ্য দিই। Definitely. যেমন বরাবরই কিন্তু ভারত চীন সামরিক সম্পর্কে এই এলাকা, যে এলাকা নিয়ে আজকে আমরা বলছি, স্ট্র্যাটেজিক্যালি খুব গুরুত্বপূর্ণ। এবং 2020 থেকেই লাদাখ ঘিরে চীনের আগ্রাসনে বারবার কিন্তু উত্তপ্ত হয়েছে এই এলাকা। এবং 2020 এপ্রিলে প্যাংগং হ্রদের উত্তরে ফিঙ্গার এরিয়া, যেটাকে বলি আমরা ফিঙ্গার এরিয়া 8, সেখান থেকে অনুপ্রবেশ করে চীনা ফৌজ। তারপর জুন মাসে গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, আমরা তো জানি। এবং এই ঘটনার পর এই দু দেশের মধ্যে ইন্ডিয়া এবং চায়না শান্তি আলোচনা শুরু হয়। দফায় দফায় আলোচনার পরে ফেব্রুয়ারিতে দুপক্ষের সেনাই মুখোমুখি অবস্থান থেকে কিছুটা হলেও পিছিয়ে যায়। তবে এরই মাঝে অনির্বাণ, লেকের দক্ষিণে হেলমেট টপ থেকে রেচেন লা পর্যন্ত বেশ কিছু উঁচু এলাকার দখল নেয় ভারতীয় সেনার মাউন্টেন স্ট্রাইক কোর। কিন্তু 2022-এর পর খুরনাক এলাকায় ফের চীনের তৎপরতার খবর আসতে শুরু করে। আর তখন থেকেই কাঠ এবং ইস্পাতের সেতু বানানোর কাজ শুরু করে দেয় একেবারে লাল ফৌজ। এবার কয়েক কদম এগিয়ে সেই অস্থায়ী সেতুকে কাজে লাগিয়ে কংক্রিটের সেতু তৈরি করছে চীনা সেনা। তুমি কিছুক্ষণ আগে এক্সপার্টের কথা তুমি বলছিলে। আমাদের কোন এক্সপার্টের সঙ্গে কথা বলো, যাতে আমরা একদম এক্সপার্ট ভিউ জানতে পারি। TV9 বাংলা সবার আগে অবশ্যই খবরগুলো আপনাদের সামনে দেয় এবং তার বিশ্লেষণও সবার আগে আপনার ড্রয়িং রুমে পৌঁছচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস রয়েছেন। গ্রুপ ক্যাপ্টেন দাস, আপনাকে স্বাগত জানাবো TV9 বাংলায়। স্টুডিওয়ে আমি রুমেলা রয়েছি, সঙ্গে রয়েছেন এডিটর অনির্বাণ চৌধুরী। আপনার কাছে যে প্রশ্নটা রাখবো, গালওয়ান সংঘর্ষ আমরা দেখলাম, তারপরে কি সত্যি উপত্যকায় আবারও সিঁদুরে মেঘ? দেখো, চীন যে বানাচ্ছে যে ব্রিজটা, আপনার একটা কংক্রিট ব্রিজ বানাচ্ছে খুরনাক একটা ফোর্ট, যেটা প্যাংগং লেকের উত্তরের দিকে, এবং ওদের আরেকটা গ্যারেজ রয়েছে মোল্ডো আর খুরনাকের মাঝখানে এই যে প্যাংগং লেকের উপর দিয়ে এই ব্রিজটা বানানো হচ্ছে অ্যাট দ্য ন্যারোয়েস্ট পার্ট। এই ব্রিজটা বানালে যখন এটা তৈরি ফাইনালি হয়ে যাবে, ওদের কিন্তু যে মুভমেন্ট অফ ট্যাঙ্কস, হেভি আর্টিলারি, হেভি আর্মার, তার জন্য মুভমেন্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথম কথা, এই সময় প্রায় 12 ঘন্টার মতো সময় লাগছে। এই ব্রিজটা যখন তৈরি হয়ে যাবে, এটা রিডিউস হয়ে মাত্র 4 ঘন্টা হয়ে যাবে, প্রায় 150 কিলোমিটারের শর্টকাট হয়ে যাবে। গ্রুপ ক্যাপ্টেন দাস, আমি একটা স্পেসিফিক প্রশ্ন করতে চাই আপনাকে। এই যে প্রিপারেশন, আমি আগে আমার সহকর্মী সিজার মন্ডলকেও একই জিনিস জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আপনি বিষয়টা আরও বেশি জানেন আমাদের থেকে। এই যে মিলিটারি প্রিপারেশনস বা হোয়াট এভার ইউ মে কল ইট, এটাতে আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় সেনার বা আমাদের ভারতীয় আমরা যারা নাগরিক, তাদের শঙ্কিত অ্যালার্ম হবার কতখানি আছে, কতখানি যুক্তি আছে? অ্যালার্ম নিশ্চয়ই, কিন্তু খুব একটা না। আমি যা দেখছি, এই যদি ব্রিজটাকে ওরা ব্যবহার করতে চায় ইন এন অফেন্সিভ রোল, আমরাও তো যথেষ্ট প্রিপারেশন করে রেখেছি। এবং ইন্ডিয়ান এয়ারফোর্স ওই জায়গায়, ওই ঠিক সীমান্তে 3খানা এয়ারবেস তৈরি করে নিয়েছে। এক হচ্ছে থয়েস, নিওমা রিসেন্টলি একটা বানানো হয়েছে, এবং ডিবিও ওনলি, দলের বেক্সিং ওনলি। এবার যদি ওরা ব্রিজটাকে ব্যবহার করতে চায় ফর অ্যান অফেন্সিভ অ্যাকশন, দ্য ফার্স্ট আমরা করবো কি, উই উইল ইউজ প্রিসিশন গাইডেড মিউনিশন বাই এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট লঞ্চ করে ব্রিজটাকে ভেঙে দেবো। ধন্যবাদ গ্রুপ ক্যাপ্টেন দাস ফর শেয়ারিং অল দ্য ইনফরমেশন। রুমিল, আমরা অন্যান্য খবর কি, টপ 5 কি আছে তোমার হাতে আমাদের শোনাও। টিনটেন নিউজ কর্নার মানেই কিছু গুরুত্বপূর্ণ খবর থাকবে এবং তার বিশ্লেষণও থাকবে। অবশ্যই আমরা নজর রাখবো সেই খবরের দিকে। আমরা 5টা গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে রাখছি। শুরুতেই যে খবর, এক বাড়িতে সুড়ঙ্গ, অন্য বাড়িতে আগ্নেয়াস্ত্র, কুলতলি সাদ্দামের আরও কীর্তিফাস। কেওড়াখালী এলাকায় সাদ্দামের দ্বিতীয় বাড়ির হদিশ পেল পুলিশ। উদ্ধার একটি 1 শটার, 2 রাউন্ড কার্তুজ ও 2টো কালো রঙের মূর্তি। জিজ্ঞাসাবাদ করে সাদ্দামের দ্বিতীয় বাড়ির খোঁজ পেয়েছে পুলিশ। চোপড়া, সেখানে বেপরোয়া দুষ্কৃতীরাজ, অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ। ধারালো অস্ত্রের আঘাতে জখম 4 পুলিশ কর্মী, 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। জেলে জেসিবি, চোপড়ায় বাহিনীর দাপট অব্যাহত। পাওনা টাকা চাইতে গিয়ে আক্রান্ত এক শ্রমিক এবং তার পরিবার। চোপড়া থানা এলাকার কালিকাপুরে চাঞ্চল্য। অভিযোগ, পাওনা টাকা চাইতে গেলে মনসুর আলমকে ব্যাপক মারধর করে জামশেদ। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রক্তারক্তি কাণ্ড। ছাত্রীর গলা কেটে আত্মহত্যার চেষ্টা প্রাক্তন ছাত্রের।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি 2 জন। জখম তরুণী অঙ্ক বিভাগের ছাত্রী। প্রণয় ঘটিত কারণে হামলা কিনা খতিয়ে দেখছে পুলিশ। এপ্রিল থেকে জুন পশ্চিমবঙ্গে প্রসূতি মৃত্যুর অনুপাত বেড়ে 103। এ রাজ্যে 3 মাসে হঠাৎ এই অনুপাত বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তরের কর্তারা। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত 3 মাসে যত প্রসূতির মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগের বয়স 18 বছর বা তার নিচে। আসুন এই নিয়ে আলোচনা করি। এই 5টা খবরের মধ্যে থেকে উদ্বেগজনক কোন কোন খবর? দেখো, উদ্বেগজনক কথাটা যখন তুমি ইউজ করলে তখন তো আমার গতকালে আমি আর তুমি বাল্য বিবাহ নিয়ে ডিল করেছি। উদ্বেগজনক একটা, এবং এই 5 নম্বর খবরে তার একটা রিলেট করতে যে বাল্য বিবাহের অভিশাপ কিভাবে এই 21 শতকেও আমাদের ঘাড়ে চেপে রয়েছে বুঝলেন। গতকালই কিন্তু আমরা সেই উদ্বেগজনক খবরটা দেখিয়েছিলাম। আজ দেখছি প্রসূতি মৃত্যুর হারও বেড়ে গিয়েছে আমাদের রাজ্যে, এবং এর পেছনেও কিন্তু অন্যতম ভূমিকা নাবালিকার বিবাহের মতন একটা কুৎসিত প্রথা। রুমেলা, হ্যাঁ, কারণ আমরা যে পরিসংখ্যান বলছিলাম, গত 3 মাসে যতজন প্রসূতির মৃত্যু হয়েছে তার মধ্যে বেশিরভাগই 18 বছর বা তার নিচে। এবছর এপ্রিল থেকে জুন এই রাজ্যে প্রসূতি মৃত্যুর অনুপাত ম্যাটারনাল মর্টালিটি রেশিও বা MMR 103। এই MMR হলো প্রতি 1 লক্ষে প্রসূতি মৃত্যুর সংখ্যা গোটা বিশ্বে। 2030-এর মধ্যে MMR 70 বা তার নিচে রাখার লক্ষ্যমাত্রা নিয়েছে WHO। কিন্তু এ রাজ্যে 3 মাসে হঠাৎ সেই অনুপাত বেড়ে যাওয়ায় খুব স্বাভাবিকভাবেই স্বাস্থ্য দপ্তরের কর্তারা উদ্বিগ্ন। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত 3 মাসে যত প্রসূতির মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগের বয়স 18 বা তার নিচে। রুমেলা, আমরা নিশ্চয়ই বড় একজন ডাক্তার বাবুর সঙ্গে কথা বলি ফর হিজ এক্সপার্ট ওপিনিয়ন। কার সঙ্গে কথা বলা? আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ আশিস মুখোপাধ্যায়। ডক্টর মুখোপাধ্যায়, আপনাকে স্বাগত জানাবো TV9 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা, সঙ্গে রয়েছেন কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরী। সত্যি যে রেশিও আমরা সামনে আনছি, যে MMR, তা উদ্বেগে রোধ করার কোনো উপায় নেই? ধন্যবাদ রুমেলা এবং ধন্যবাদ অনির্বাণ, এবং আই এম ভেরি হ্যাপি যে তোমরা এই ভেরি পার্টিনেন্ট ইস্যুটাকে আজকে ম্যাটার অফ ডিসকাশন করেছো। উদ্বেগে যদি বলো তাহলে আমি একটা ডিসক্লেমার প্রথমেই দিয়ে রাখি। সেটা হচ্ছে যে ম্যাটারনাল মর্টালিটি রেশিও ইজ এ ডাইনামিক রেশিও, ওকে, এবং সেটা অ্যাকচুয়ালি করা উচিত সারা বছর ধরে ক্যালকুলেশন করে এবং বিভিন্ন জায়গার সমস্ত জায়গাগুলো নিয়ে একসঙ্গে। যাই হোক, আমরা যেটা আলোচনা করছি সেটাকে ট্রেন্ড বলে, একটা ট্রেন্ড, অর্থাৎ ট্রেন্ডটাকে আবার কিন্তু বাড়ার দিকে দেখা যাচ্ছে। আমরা কিন্তু পশ্চিমবাংলা এই ট্রেন্ডটা একটা সময় কমতেও দেখেছি ন্যাশনাল ফিগারের চাইতে। তো সেই সময় আমরা যে স্টেপগুলো নিয়েছিলাম সেগুলোকে আবার রিভিউ করার প্রয়োজন হয়তো হয়েছে। এটাই হচ্ছে ব্যাপারটা। তবে হ্যাঁ, একটা কথা তোমরাও বলেছো, সেটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু। সেটা হচ্ছে যে বেশিরভাগ মহিলাদের মোর দ্যান 50%। ডক্টর মুখোপাধ্যায়, আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাই সেটা হয়তো ডিরেক্টলি ডাক্তারি শাস্ত্রের সঙ্গে জড়িত বা কানেক্টেড নয়, কিন্তু একজন ডাক্তার হিসেবে আপনারা তো বিভিন্ন ধরনের পেশেন্টদের ডিল করেন। ধরুন, এটা তো একটা শেষ দেখতে হবে আমাদের। আমরা AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছি, আর এখন প্রসূতি মৃত্যু, নাবালিকা বিবাহ নিয়ে দুঃখ করছে। দুটো তো একসাথে চলতে পারে না। তো এটা সোশিওলজিক্যালি, সামাজিকভাবে ডাক্তার হিসেবে আপনার পার্সপেক্টিভটা কিভাবে রোধ করা সম্ভব, কিভাবে সচেতনতা বাড়ানো যেতে পারে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে? এর জন্য কোনো শর্টকাট নেই অনির্বাণ। এটা আমাদের কন্টিনিউয়াসলি ওয়ার্ক করে যেতে হবে, এবং যত তাড়াতাড়ি আমরা এই নলেজ এন্ড অ্যাওয়ারনেস স্প্রেড করতে পারবো সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে যাদের কিনা বিবাহ চালু হচ্ছে, মানে 16 বছর, 13 বছর, 14 বছর বয়সে, এইটা যতক্ষণ না আমরা প্রতিহত করতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের স্বস্তি নেই। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কিশোরীরা যারা বিয়ে করছেন তারা, এবং যারা বাচ্চা হচ্ছেন অবশ্যই, তারপরে তারা অপরিণত অবস্থায় বাচ্চা হচ্ছেন। ফলে কি হচ্ছে, ওদের বনি যে প্যাসেজটা সেটা গ্রো করতে পারছে না, যতটা গ্রো করার কথা 20 বা 21 বছর বয়সে ততটা গ্রো করছে না। সুতরাং প্যাসেজটা ছোট থেকে যাচ্ছে। এইবার বাচ্চা কিন্তু ঠিক সাইজে বেড়ে যাচ্ছে। এইবার তারপরে যে টানাপোড়েন শুরু হচ্ছে মেটারনাল প্যাসেজ এবং বাচ্চার মধ্যে, তাতে কিন্তু একটা বিশাল প্রবলেম তৈরি হচ্ছে। দিস ইজ দ্য মেইন রিজন ওয়াই কিশোরীদের বেশি। ধন্যবাদ ডক্টর মুখোপাধ্যায়। রুমেলা, এই নাবালিকা বিবাহ এবং প্রসূতি মৃত্যু আমাদের একটা সমাজের মেনেস, জানি না কিভাবে সলভ হবে। এবং রুমেলা, প্রসূতি মৃত্যু বেড়ে যাওয়ার পিছনে কিন্তু প্রাথমিকভাবে 3টি কারণ চিহ্নিত করছেন স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তারা। সিনিয়র স্ত্রী রোগ চিকিৎসকের উপস্থিতি
নাবালিকা প্রসূতি এবং অপারেশন থিয়েটার, এই তিনটে জিনিস কতটা সংক্রমণ মুক্ত, এবারে সেই দিকগুলো খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছে স্বাস্থ্য ভবন। তবে প্রসূতিদের জন্য ব্যবহৃত স্যালাইন ও ওষুধের যে গুণগত মান, তা নিয়েও কিন্তু রুমেলা প্রচুর প্রশ্ন উঠছে। রুমেলা, আরেকটা খবর তোমাকে আমি বলবো, অনুরোধ করবো দর্শক, চোপড়ায় কি হচ্ছে বলো তো? আর শুধু চোপড়া, গাজা হয়ে গেল নাকি চোপড়া? চোপড়া আমার মনে হয় না এই রিসেন্ট পাস্টে একদিনও এরকম হয়েছে যে চোপড়া নিয়ে আমাদের কোনো হেডলাইন করতে হয়। চোপড়া নিয়ে একটা খবর শোনাও তাহলে একেবারে আমাদের। চোপড়ায় বেপরোয়া দুষ্কৃতীরাজ, এবং সেই দুষ্কৃতীরাজ চলছে তো চলছেই। আপনারা জানেন জেসিবি তার কথা, অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ। এবার ধারালো অস্ত্রের আঘাতে জখম 4 পুলিশ কর্মী, দুজনের অবস্থা সেখানে আশঙ্কাজনক। শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি আহতরা। পুলিশ সূত্রে খবর, দিল মোহাম্মদ নামে এক ব্যক্তি এবং তার ছেলেরা সুদের কারবার করতেন। এক ব্যক্তি টাকা ধার নিয়ে ফেরত দিচ্ছিল না। অভিযোগ সেই কারণে ওই ব্যক্তিকে অপহরণ করে দিল মোহাম্মদের দলবল। আর সেই অভিযোগ পেয়ে অভিযানে যায় চোপড়া থানার পুলিশ, আর এরপরই সেখানে তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় পুলিশের 2 আধিকারিক, এক কনস্টেবল ও একজন গাড়ির চালক গুরুতর জখম হয়েছেন। ঘটনায় 77 মামলা রুজু করেছে পুলিশ। আমতলা গ্রামে এখন চলছে চিরুনি তল্লাশি।